আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 7 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ঈশা বলল, ভাইয়া তুই কি কালকে মার্কেট করিস নাই? আমি বললাম হুম করেছি। কেন, কি হয়েছে? ঈশা বলল, তাহলে এই পোশাক পরলি কেন? একদম বাজে দেখাচ্ছে তোকে। আসলে হয়েছে কি, আমাকে যাতে কেউ চিনতে না পারে এজন্যই এভাবে সাজা। আমাকে দেখলেই মনে করবে আমি রাস্তার ছেলে, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। তাই পুরাতন একটা পোশাক জোগাড় করলাম। আজকাল পুরাতন পোশাক পাওয়া যায় না, ফাহিমকে বলে খুব কষ্ট করে জোগাড় করেছি। আমি বললাম তুই এই বিষয়ে বুঝবি না। ঈশা বলল, তোর এত ভালো ভালো পোশাক রেখে এগুলো পরলে মানুষ কি বলবে? আমি বললাম সেটা আমার দেখার বিষয় না, আমার কাজ তো আমাকেই করতে হবে, কেউ তো আর আমার কাজ করে দিবে না। ঈশা বলল, ভাইয়া তোর কি হয়েছে আমি বুঝি না। আমি বললাম বুঝতে হবে না। আর শুন, আমাকে যদি কোনো রাস্তার সাইডে দেখিস সাবধান, আমাকে কখনোই ডাক দিবি না। ঈশা বলল, কেন ভাইয়া? আমি বললাম, বোন তোরে এত কথা বলতে পারবো না, বর্তমানে যেটা বলেছি সেটা করবি। আর এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। বাসায় থেকে সরাসরি বের হয়ে গেলাম। আর আম্মু মনে হয় মিতুদের বাসায় গিয়েছে, যার কারণে আম্মু আমাকে দেখতে পারে নাই, না হলে অনেক বকা দিত। প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে ম্যামের শত্রুকে, কিন্তু কিভাবে খুঁজে বের করব? আমি এদিক সেদিক হাঁটতে লাগলাম, যদি কিছু পেয়ে যাই। প্রায় 10টা বেজে গেছে, 9টার সময় বের হয়েছিলাম। 1 ঘন্টা খুঁজে তাও কিছু পেলাম না। এখন একেবারে হাঁপিয়ে গেছি আমি। কখন যে হেঁটে হেঁটে তিশা ম্যামের বাড়ির সামনে এসে গেছি বলতে পারি না। হঠাৎ নজর পড়লো একটু দূরে 4 জন ছেলে বসে আছে। আমি মুখটা হালকা করে ঢেকে ওদের পাশে গিয়ে দাঁড়ালাম, তবে একটু দূরে, যাতে আমাকে সন্দেহ না করতে পারে। ওদের মধ্যে একজন বলল, কিরে মেহেদি, তুই তো অনেক চেষ্টা করলি মন্ত্রীকে মারার, কিন্তু কোনোভাবেই তো কাজ হলো না। মেহেদি বলল, আমি কি করব বল, আমি তো অনেক চেষ্টাই করেছি। আমার কিছু বডিগার্ডও ওদের দলে কাজ করে, সব সময় আমাকে নিউজ দিয়ে যায়। শুধু পারি না ওই মন্ত্রীর সাথে যে মেয়েটা থাকে ওর জন্য, ও সব সময় মন্ত্রীকে ছায়া দিয়ে রাখে। তাহলে তোর বাবা আর মন্ত্রী হতে পারবে না, তুই বসে বসে আঙ্গুল চুষতে থাক। মেহেদি বলল, এটা কখনোই হতে পারে না, দরকার পড়লে ওদের পরিবারের সবাইকে আমি মেরে ফেলবো। আমি মনে মনে চিন্তা করছি, এই মেহেদিটা আবার কে? ওকে তো আমি চিনি না, আরও কোন কারণে ম্যামকে মারতে চায়, কোনো কিছুই তো মাথায় ঢুকছে না। মেহেদি বলল, এই চুপ কর, ওই দেখ মন্ত্রীর গাড়ি, পরে কিছু শুনে ফেলবে, তাহলে আমাদের এখান থেকে যেতে হবে, চল তাড়াতাড়ি। মেহেদি বলল, আরে না, তুই চুপ কর। ওই মন্ত্রী এটা জানে আমরা বাপ ছেলে ভালো মানুষ, কিন্তু এটা জানে না আমরা কেমন হারামি। তিশা ম্যাম গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল, আর মারিয়া আড়াল চোখে আমার দিকে তাকিয়ে ভেতরে চলে গেল। আসলে মারিয়াকে যতটা বোকা মনে করেছিলাম ততটা বোকা না, অনেক চালাক একটা মেয়ে। মেহেদি বলল, দেখলি ওই মেয়েটা কেমন করে আমাদের দিকে তাকালো? পাশের ছেলেটা বলল, হুম তাই তো দেখছি, তবে বলতে হবে মেয়েটা অনেক চালাক। মেহেদি বলল, ওদের গুণগান কর তুই। পাশের ছেলেটা বলল, সরি রে বন্ধু। মেহেদি আমাকে উদ্দেশ্য করে বলল, এই তুই এখানে দাঁড়িয়ে কি শুনিস? আমি মনে মনে বললাম, এই রে, আজকে আমি শেষ, আমাকে খাইছে, যে করে হোক আমাকে এখান থেকে বাঁচতে হবে। মেহেদি বলল, এই কি হলো, কথা বলিস না কেন, নাকি এইটা দিয়ে দিমো একটা? আমি বললাম, আসলে স্যার আমি কয়েকদিন ধরে কিছুই খাই নাই, আমাকে কয়েকটা টাকা দিবেন, আর আমি মাত্রই এখানে এসেছি। মেহেদি বলল, যাক বাবা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আরে এই শালা তো একটা ভিক্ষুক। আমি মনে মনে বললাম, শেষ পর্যন্ত আমাকে ভিক্ষুক বানিয়ে দিলি, মনে হয় আর আমার মান ইজ্জত রইল না, এই চাকরি করে জীবনটা শেষ হয়ে যাবে। মেহেদি বলল, এই নে 100 টাকা, এখন এখান থেকে যা। আমি মনে মনে ভাবলাম, ভিক্ষুকরা টাকা পেলে কি বলে? হ্যাঁ মনে পড়েছে, আল্লাহ আপনার ভালো করুক, এই বলে একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম, যাতে কেউ আমাকে দেখতে না পারে। একটু পর ওরা চলে যেতে লাগলো, আমিও আস্তে আস্তে ওদের পেছনে যেতে লাগলাম। আর ওরা আমাকে কোনোভাবেই দেখতে পারবে না, কারণ আমি ওদের থেকে অনেক দূরে। দেখতে দেখতে ওরা গিয়ে একটা বাসার ভেতরে ঢুকে গেল। বাসাটা দেখে আমি তো পুরাই ব্যাককেল হয়ে গেলাম, মনে হয় মন্ত্রীর থেকে কম না ওদের টাকা, কিন্তু ওদের এত টাকা কোথায় থেকে এলো? বাসার সামনে দেখি বডিগার্ড দাঁড়িয়ে আছে, এইটা দেখে মনে হলো মন্ত্রীর মতোই তো দেখি সবকিছু আছে ওদের, কিন্তু আমাকে তো জানতেই হবে কি চলছে ভেতরে। আর মেহেদির বাবা মন্ত্রী হতে চাইছে কেন, বুঝলাম না বিষয়টা। বাসার সামনে দিয়ে গেলে বডিগার্ড আটকে ফেলবে, তাই ঘুরে বাসার পেছন দিয়ে জানালার কাছে গেলাম। দেখি এক মুরব্বী লোকের সাথে মেহেদি বসে আছে। মুরব্বী লোকটা বলল, যেভাবে পারিস মন্ত্রীকে মার। মেহেদি বলল, বাবা আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না। মুরব্বী লোকটি বলল, আমাকে বাসা থেকে বের করবি না, আর আমি যদি একবার বাসা থেকে বের হই সবার সামনে মন্ত্রীকে কুপিয়ে হত্যা করব। মেহেদি বলল, কয়েকটা দিন সময় দাও বাবা, আমি সবকিছু ঠিক করে নিব। আমি মনে মনে চিন্তা করলাম, এত সময় এখানে থাকা যাবে না, না হলে ধরা খেয়ে যাব। তাই আস্তে করে বের হয়ে রাস্তায় চলে গেলাম। এখন বাড়িতে চলে যাব, আজকের জন্য যথেষ্ট হয়েছে। একটা রিক্সাওয়ালাকে ডাকলাম, এই মামা এই ঠিকানায় যাবেন? রিক্সাওয়ালা আমার দিকে তাকিয়ে বলল,
আজকাল ভিক্ষুকও দেখি রিক্সা নিয়ে বাড়িতে যেতে চায়। এই তোর কাছে টাকা আছে? আর দেখে তো মনে হচ্ছে ভদ্রঘরের ছেলে, কিন্তু পোশাকে মনে হচ্ছে অন্য কিছু। আমি বললাম মামা এত কথা বলতে পারবো না, আপনার টাকা এই নিন। এখন তো বলবেন না আমার কাছে টাকা নাই। রিক্সাওয়ালা আমাকে নিয়ে যেতে লাগলো। বাসায় এসে কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। আমি মনে মনে বললাম এই রে, আজকে আমাকে খাইছে। মনে মনে যা চিন্তা করেছি সেটাই হলো। আম্মু বলল বাবা তুমি কে, এখানে আসছো কেন, নাকি ভিক্ষা নিবা? আমি বললাম আরে আম্মু আমি রনি। কি সব বলে যাচ্ছ? মুখের উপর কাপড়টা সরাতেই আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু বলল তোর এই অবস্থা কেন? আমি বললাম পরে বলি আম্মু, আগে সরো গোসল করব। আম্মুর সামনে থেকে এসে সরাসরি বাথরুমে ঢুকে গেলাম। গোসল করে বের হয়ে বিছানায় বসে বসে চিন্তা করছি আর এই রূপ নিব না। একদিনেই আমার মান ইজ্জত সব শেষ। আম্মুকে 4-5 বুঝিয়ে কোনো মতে বাঁচলাম। রাতে একটু আগে মিতু আর ফারজানাকে পড়িয়ে শেষ করলাম। 9টা 30 বাজে। আমি রেডি হয়ে বাসা থেকে বের হলাম। একটা রিক্সা নিয়ে সরাসরি ম্যামের বাসার একটু আগে নামলাম, যাতে কেউ টের না পায়। কিন্তু এখন বাসার ভেতরে কিভাবে যাব? তাই মারিয়াকে কল করতেই বলল আয় সমস্যা হবে না। আমি সরাসরি ম্যামের বাসার ভেতরে ঢুকে গেলাম। ম্যাম যেখানে কাজ করে সেখানে গিয়ে দেখি মারিয়া আর ম্যাম বসে বসে কি যেন তৈরি করছে। আমাকে দেখে তিশা ম্যাম বলল কি অবস্থা রনি তোমার? আমি কোনো কথা বলছি না, এক নজরে ম্যামের দিকে তাকিয়ে আছি। ম্যামকে দেখলে নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না, বুঝি না কি হয়ে যায় আমার। মারিয়া বলল রনি এই রনি। আমি একটু ভয় পেয়ে বললাম কি? মারিয়া বলল এতক্ষণ কোথায় ছিলি? আমি মারিয়ার দিকে চোখ বড় করে ধমক দিলাম। তিশা ম্যাম বললেন আচ্ছা রনি সাহেব আপনার কাজ কত দূর পর্যন্ত? আমি বললাম অনেক দূর পর্যন্ত, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তিশা ম্যাম বলল তাড়াতাড়ি বলো কি বলতে চাও। আমি বললাম ম্যাম আপনাকে মারার প্ল্যান করছে। তিশা ম্যাম বলল হোয়াট? আমি বললাম জি ম্যাম, আমি যা বলছি সব সত্যি। তিশা ম্যাম বললেন বুঝিয়ে বলো। আমি বললাম ম্যাম মেহেদিকে চিনেন? তিশা ম্যাম বললেন চিনি, ও তো মেয়রের ছেলে। আমি মনে মনে বললাম তার মানে মেহেদি মেয়রের ছেলে? আমি বললাম ম্যাডাম আপনাকে মেরে ওই মেয়র মন্ত্রী পদে বসতে চায়, আমি নিজের কানে শুনেছি। মারিয়া বলল তার মানে ওই মেহেদির পেছনে যে ভিক্ষুকের মতো ছেলেটা দেখেছিলাম সেটা তুই? আমি বললাম ম্যাডাম। তিশা ম্যাম বলল আমি এত ভালো মনে করেছিলাম মেয়র আর তার ছেলেকে, আর সে নাকি আমাকেই মারতে চায়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মারিয়া বলল হুম ম্যাম, কয়দিন ধরে আমি দেখছি মেহেদি আপনার আশপাশে ঘুরঘুর করছে। আমি বললাম আরেকটা বড় খবর আছে ম্যাডাম, যা শুনে আমারও বিশ্বাস হচ্ছিল না। তিশা ম্যাম বলল কি বলবি বল। আমি বললাম ম্যাম আপনার এখানে কি হয় না হয় সব খবর এখান থেকে পাচার করা হয়। এখানে ওর পাঠানো কিছু কুত্তা আছে, ওরা সব সময় ওকে নিউজ দেয়। আপনি কখন কি করেন, কোথায় যান? তিশা ম্যাম বলল না আমি আর কিছু চিন্তা করতে পারছি না। মারিয়া বলল ম্যাডাম ঠান্ডা হন, ওরা আমাদের কিছুই করতে পারবে না, আর আমাদের সবার আগে ওর দেওয়া লোকগুলো খুঁজে বের করতে হবে। তিশা ম্যাম বলল কিন্তু সেটা কিভাবে? আমি বললাম আমি এই কাজ করতে পারবো ম্যাম, তবে সবার আগে আপনার সব বডিগার্ডকে একত্রে করতে হবে। মারিয়া বলল এখানে তো সবাই নাই, অনেকেই চলে গেছে। তিশা ম্যাম বলল তাহলে কালকে সকালে রনি তুমি এখানে চলে আসবা। আমি বললাম ঠিক আছে ম্যাম, তবে আমার কিছু কথা ছিল। তিশা ম্যাম বললেন বলে ফেলো। আমি বললাম ম্যাম আমি আজকে নোংরা কাপড় পরেছি দেখে সবাই আমাকে ভিক্ষুক বলে, এমনকি মারিয়াও এখন বলছে। এভাবে আমি কাজ করতে পারবো না ম্যাম, আপনার কোনো কোম্পানি আছে? তিশা ম্যাম বললেন আছে তো। আমি বললাম ওখানে আমাকে দিয়ে দেন, 1 ঘন্টা 2 ঘন্টা যদি কাজ করি তাহলে বলতে পারবো আমি অমুক কোম্পানিতে মন্ত্রীর আন্ডারে কাজ করি, আর গোয়েন্দাগিরিও করতে কোনো সমস্যা হবে না। তিশা ম্যাম বলল আচ্ছা মারিয়া ব্যবস্থা করে দাও। মারিয়া বলল জি ম্যাম হয়ে যাবে। আমি বললাম ম্যাডাম আপনাকে না। তিশা ম্যাম বললেন কি আমাকে? আমি বললাম পরে আমাকে বকা দিবেন না তো বললে? তিশা ম্যাম বলল আরে না বলো তুমি। আমি বললাম ম্যাম আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। এই বলে আমি মাথা নিচু করে ফেললাম। একজন মন্ত্রীকে এই কথা বলেছি, না জানি কি হয়। তিশা ম্যাম বলল মাথা নিচু করছো কেন, এই দিকে তাকাও। আমি ম্যামের দিকে তাকাতেই একটা মুচকি হাসি দিয়ে বলল আমার সামনে কেউ কথা বলার মতো সাহস পায় না। আমি মন্ত্রী হওয়ার পর এই প্রথম কেউ আমাকে বলল যে আমাকে অনেক সুন্দর লাগছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি মনে মনে বললাম যাক বাবা কিছু বলে নাই, বাঁচা গেল। তিশা ম্যাম বললেন মারিয়া ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে এসো। আমি বললাম তাহলে আজকে আমি আসি ম্যাম। তিশা ম্যাম বললেন যাও, তবে সকালে সময় মতো চলে এসো। আমি মনে মনে বললাম আই লাভ ইউ ম্যাম। জোরে বললে হাড্ডি গুড্ডি একটাও থাকবে না। মারিয়া বলল আসেন স্যার। মারিয়ার সাথে গাড়িতে উঠলাম। আমি বললাম মারিয়া এই নে 100 টাকা, এইটা মেহেদির দেওয়া টাকা। মারিয়া বলল 100 টাকা দিয়ে আমি কি করব? আমি হেসে বললাম এই টাকাগুলো আমাকে মেহেদি ভিক্ষা দিয়েছে, আর আমি তোকে। মারিয়া বলল শালা আজকে তোকে আমি খাইছি। আমি বললাম আর আমি তোকে কাঁচামরিচ দিয়ে আস্ত চিবিয়ে খাবো। মারিয়া বলল ছি, এই বলে টাকাটা ফেলে দিল। আমি বললাম কি রে টাকাটা ফেলে দিলি কেন? মারিয়া বলল তোর ভিক্ষার টাকা আমি রাখবো কেন বল? আমি বললাম বইন বন্ধ কর। এই ভিক্ষা কথাটা শুনতে শুনতে মাথা ধরে গেল। তোর পায়ে পড়ি আর বলিস না। মারিয়া বলল তাই বলে তুই এই রূপ নিবি? আমি বললাম তাড়াতাড়ি মাথায় যেটা আসছে সেটাই করেছি। মারিয়া বলল আর এমন করবি না। আমি বললাম উচিত শিক্ষা হয়ে গেছে আমার।
আবার যে এমন করব তুই এটা কিভাবে চিন্তা করলি? মারিয়া বলল, আজকে একটা বিষয় দেখলাম, তুই কেমন করে যেন ম্যামের দিকে তাকিয়েছিলি। দাল মে কুছ কালা হ্যায়। আমি বললাম, আরে না, তেমন কিছু না, এমনিই তাকিয়েছিলাম। মারিয়া বলল, সত্যি বলবি না তো? আমি বললাম, কি বলবো? মারিয়া বলল, আমাকে বল, ম্যামকে কি তোর পছন্দ হয়? যদি হয় বল, আমি তোকে সাহায্য করতে পারি। আমি বললাম, এত বোকা আমি না যে তোমার কথায় আমি পা দিব। মারিয়া বলল, আচ্ছা আমিও দেখে নিব। বললি না তো, ঠিক আছে। আমি বললাম, আচ্ছা যাই রে, আর তোকে আমার বাসায় যেতে বললাম না, কারণ অনেক রাত হয়ে গেছে। মারিয়া বলল, আরে না, তুই যা, আমি চলে যাব। আমি বললাম, আচ্ছা যাই, তুই ভালো থাকিস। মারিয়া বলল, হুম, এই বলে চলে গেল। আমি বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই মা দরজা খুলে দিল। আমি বললাম, কি ব্যাপার আম্মু, তুমি এখনো ঘুমাও নাই? আম্মু বলল, তোরে রেখে কিভাবে ঘুমাই, তাই জেগে আছি। আমি বললাম, আচ্ছা যাও, তুমি ঘুমাও, আমার আর কোনো দিন দেরি হবে না। রুমে এসে শুয়ে পড়লাম। কালকে ম্যামকে বলবো রাতে আর দেখা করতে পারবো না, না হলে বলবো আরো আগে দেখা করতে। শুয়ে শুয়ে তিশা ম্যামকে নিয়ে স্বপ্ন দেখছি। তিশা ম্যাম আর আমার বিয়ে হলো, আমাদের 2টা বেবি আছে। এগুলো দেখছি আর মনে মনে হাসছি। গরিবরা শুধু স্বপ্নই দেখতে পারে, আর সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হয় না। আমারও হয়তো তাই হবে, জানি না ভাগ্য আমায় কোথায় নিয়ে যাবে। তবে এই শহরে এসে বুঝতে পারলাম, টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। তোমার কাছে টাকা আছে তো সব আছে, টাকা নাই তো কিছুই নাই। তবে তিশা ম্যামের মনটা অনেক ভালো। সকালে ঈশার ডাকে ঘুম ভাঙলো। ঈশা বলল, ভাইয়া উঠ, অনেক বেলা হয়ে গেছে তো। আমি বললাম, যা তো বোন এখান থেকে, আমাকে ঘুমাতে দে। ঈশা বলল, হুম, ঘুমা আরো ভালো করে। কয়টা বাজে এটা জানিস? আমি বললাম, বোন তোর পায়ে ধরি, তুই এখান থেকে যা। ঈশা বলল, ভালো করে বলছি, উঠে পড়, না হলে রান্নাঘর থেকে খুন্তি নিয়ে আসবো। আমি বললাম, ধুর, তোর জন্য আর পারি না। এই বলে ঘুম থেকে উঠলাম। ফোনটা বের করে সময়টা দেখে একটা লাফ দিয়ে উঠলাম।